গভীর এক অরণ্যের মাঝে ছিল এক প্রাচীন আশ্রম। আশ্রমটি ছিল জ্ঞানের এক পবিত্র স্থান, যেখানে বহু শিষ্য গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করত। গুরুদেব ছিলেন জ্ঞানে, ধৈর্যে ও আত্মনিয়ন্ত্রণে অতুলনীয়। তার শিক্ষায় অনেকেই জীবনের সঠিক পথ খুঁজে পেত। শিষ্যদের মধ্যে একজন ছিল অর্জুন। সে ছিল অত্যন্ত মেধাবী, কিন্তু তার একটা সমস্যা ছিল, তার মন কখনো শান্ত থাকত না। যখনই সে ধ্যান করার চেষ্টা করত, তখনই তার মনে নানা চিন্তা ভিড় করত। কখনো সে অতীতের কোনো কষ্টের কথা ভাবত, কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত, আবার কখনো অহেতুক ভয় তাকে গ্রাস করত। কখনো সে খুব খুশি থাকত, আবার পরক্ষণে হতাশ হয়ে পড়ত। অন্যান্য শিষ্যরা ধ্যান ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষায় উন্নতি করছিল, কিন্তু অর্জুন কিছুতেই তার মনকে একাগ্র করতে পারছিল না। সে কিছুক্ষণ পড়াশোনা করলে হঠাৎ করেই মন অন্যদিকে চলে যেত। সে গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিতে চাইলেও তার চঞ্চল মন তাকে কখনো স্থির থাকতে দিত না। একদিন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন অর্জুন নীরবে গুরুদেবের কক্ষে গেল। গুরুদেব তখন ধ্যানে মগ্ন ছিলেন। অর্জুন কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর বিনয়ের সঙ্গে বলল, গুরুজি, আমি অনেক চেষ্টা করেও আমার মনকে শান্ত রাখতে পারছি না। আমার মন কখনো ভালো কিছু ভাবে, কখনো খারাপ কিছু। কখনো আমি খুব আশাবাদী হয়ে যাই, আবার কিছুক্ষণ পরেই হতাশ হয়ে পড়ি। আমি কি করব? গুরুদেব চোখ খুললেন এবং মৃদু হেসে বললেন, তুমি ঠিক সময়েই এসেছ শিষ্য। মন নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু ধৈর্য ধরে শেখো, তোমার উত্তর তুমি নিজেই খুঁজে পাবে। অর্জুন কিছুটা অবাক হলো। সে ভেবেছিল গুরুদেব হয়তো কোনো বিশেষ মন্ত্র বা কৌশল বলবেন, কিন্তু গুরুদেব শুধু তাকে ধৈর্য ধরতে বললেন। গুরুদেব অর্জুনের চোখের দিকে তাকিয়ে বললেন, মনকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে বুঝতে হবে এটি কিভাবে কাজ করে। যদি তুমি মনকে চিনতে না পারো, তবে কিভাবে তুমি একে নিয়ন্ত্রণ করবে? অর্জুন আরও বেশি কৌতূহলী হয়ে উঠল। সে বুঝতে পারল গুরুদেব তাকে শুধু উত্তর দিয়েই সন্তুষ্ট করতে চান না, বরং তাকে এমন কিছু শেখাতে চান যা সে সারা জীবন ব্যবহার করতে পারবে। গুরুদেব বললেন, আগামীকাল সকালেই আমি তোমাকে একটি পরীক্ষা দেব। সেটি যদি সফলভাবে করতে পারো, তবে তুমি তোমার প্রথম শিক্ষা পেয়ে যাবে। অর্জুন গভীর চিন্তায় পড়ে গেল। সে ভাবল, গুরুজি আমাকে কি শেখাবেন? সে জানত গুরুদেব কখনোই অহেতুক কিছু বলেন না। তিনি যে পরীক্ষার কথা বলছেন, সেটির মধ্যে নিশ্চয়ই গভীর কোনো শিক্ষা লুকিয়ে আছে। সে সেদিন রাতে খুব একটা ঘুমাতে পারল না। তার মন নানা চিন্তায় ডুবে রইল। কিভাবে সে মনকে শান্ত করবে? গুরুদেব তাকে কি পরীক্ষা দেবেন? পরদিন ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন আশ্রমের আঙ্গিনায় পড়ছিল, তখন অর্জুন অধীর আগ্রহে গুরুদেবের সামনে গিয়ে দাঁড়ালো। গুরুদেব মৃদু হেসে বললেন, আজ তোমার প্রথম শিক্ষা শুরু হবে শিষ্য, প্রস্তুত হও। আজ আমি তোমাকে একটি সহজ কাজ দেব। যদি তুমি সফল হও, তবে তুমি মন নিয়ন্ত্রণের প্রথম ধাপ শিখতে পারবে। অর্জুন উচ্ছ্বাসের সঙ্গে বলল, আমি প্রস্তুত গুরুজি। গুরুদেব তার হাতে একটি কাচের বাটি দিলেন, যার মধ্যে স্বচ্ছ জল ছিল। এরপর গুরুদেব বললেন, এই বাটিটি নিয়ে আশ্রমের চারপাশে একবার ঘুরে এসো। তবে শর্ত একটাই, এক ফোঁটাও জল যেন মাটিতে না পড়ে। যদি জল পড়ে যায়, তাহলে তুমি আমার কাছ থেকে কঠিন শাস্তি পাবে। অর্জুন মনে মনে হাসল। সে ভাবল, এত খুব সহজ কাজ, শুধু জল ফেলতে হবে না, ব্যাস। সে বাটিটি হাতে নিল এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করল। কিন্তু হাঁটার কয়েক মুহূর্তের মধ্যেই সে অনুভব করল যে এটি ততটা সহজ নয় যতটা সে ভেবেছিল। কাচের বাটিটি ভারী ছিল না, কিন্তু জল সামান্য অসতর্ক হলে গড়িয়ে পড়তে পারে। তাই তাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হচ্ছিল। যখন সে আশ্রমের পথে এগিয়ে যাচ্ছিল, তখন আশ্রমের অন্যান্য শিষ্যরা তাকে লক্ষ্য করছিল। কেউ হাসছিল, কেউ গল্প করছিল, কেউ ডাকছিল, অর্জুন তুমি কি করছো? কোথায় যাচ্ছ? দেখো ও কেমন সিরিয়াস হয়ে গেছে। কেউ তাকে উদ্দেশ্য করে মজার কথা বলল, কেউ হাত নেড়ে ডাকলো, কেউ আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সামনে এসে কথা বলার চেষ্টা করল।
কিন্তু অর্জুন কিছুতেই তাদের দিকে তাকালো না। তার পুরো মনোযোগ ছিল শুধু এক জায়গায়, কাচের বাটির জলের উপর। তার মন তখন আর অতীত ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত ছিল না, ছিল শুধুই বর্তমান মুহূর্তে। এভাবে সে ধীরে ধীরে পুরো আশ্রম ঘুরে এসে গুরুদেবের সামনে পৌঁছালো। গুরুদেব মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, বলো তো, হাঁটার সময় আশ্রমের চারপাশে কি কি ঘটছিল? অর্জুন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কিছুই দেখিনি বা শুনিনি গুরুজি। আমার পুরো মনোযোগ ছিল এই বাটির জলের উপর, কারণ আমি জানতাম এক ফোঁটাও জল পড়লে আমাকে শাস্তি পেতে হবে। গুরুদেব তখন বললেন, এই দেখো, তুমি যখন তোমার পুরো মনোযোগ এক জায়গায় কেন্দ্রীভূত করেছিলে, তখন বাইরের কোনো শব্দ, অন্যের কথা বা আশেপাশের ঘটনা তোমাকে বিভ্রান্ত করতে পারেনি। ঠিক এইভাবেই যদি তুমি তোমার জীবনের লক্ষ্য ঠিক করে নাও এবং পুরো মনোযোগ সেদিকে রাখো, তাহলে কোনো কিছুই তোমাকে পথ ভ্রষ্ট করতে পারবে না। অর্জুন চমৎকার শিক্ষা পেল, কিন্তু সে তখনও পুরোপুরি বুঝতে পারেনি। তাই সে বলল, গুরুজি, আমি বুঝতে পারছি যে মনোযোগ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আমি ধ্যান করতে বসি তখন তো এমন কোনো কাচের বাটি থাকে না যা আমাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। তখন আমি কিভাবে মনকে নিয়ন্ত্রণ করব? গুরুদেব মৃদু হাসলেন এবং বললেন, এটাই তোমার পরবর্তী শিক্ষার বিষয়, যা আমি তোমাকে আগামীকাল শেখাবো। কিন্তু তার আগে আজকের শিক্ষা মনে রাখো, যদি তোমার লক্ষ্য স্পষ্ট থাকে এবং তুমি সেটার প্রতি সম্পূর্ণ মনোযোগ দাও, তাহলে বাইরের পৃথিবী তোমাকে বিচলিত করতে পারবে না। অর্জুন মাথা ঝুঁকিয়ে গুরুদেবকে প্রণাম করল। আজ তার প্রথম উপলব্ধি হলো, মনকে একাগ্র করতে হলে তাকে একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুর দিকে ধাবিত করতে হয়। যখন মন সম্পূর্ণভাবে একটি কাজে নিবিষ্ট হয়, তখন আর কোনো দুশ্চিন্তা, ভয় বা অস্থিরতা তাকে বিচলিত করতে পারে না। অর্জুন এখনও ভাবছিল গুরুদেবের শেখানো শিক্ষাটি। সে বুঝতে পেরেছিল মনোযোগ ধরে রাখার শক্তি কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার মনে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল, আমি তো সবসময় হাতে কাচের বাটি নিয়ে ঘুরতে পারবো না, তাহলে প্রতিদিনের জীবনে আমার মনকে নিয়ন্ত্রণ করব কিভাবে? পরদিন সকালে গুরুদেব অর্জুনকে ডেকে বললেন, আজ আমি তোমাকে মন নিয়ন্ত্রণের আরেকটি গোপন রহস্য শেখাবো। চলো, আমার সঙ্গে জঙ্গলে চলো। অর্জুন অত্যন্ত আগ্রহ নিয়ে গুরুদেবের সঙ্গে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা গভীর অরণ্যের এক শান্ত জায়গায় পৌঁছালো। সেখানে বড় একটি গাছের নিচে বসে গুরুদেব চারপাশ দেখতে লাগলেন। অর্জুন, এই গাছের দিকে তাকাও, তুমি কি দেখতে পাচ্ছ? গুরুদেব জিজ্ঞাসা করলেন। অর্জুন চারপাশে তাকিয়ে দেখল গাছের ডালে কিছু বানর লাফালাফি করছে। তারা এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে, কখনো খাবার খুঁজছে, কখনো একে অপরকে ধাক্কা দিচ্ছে, আবার কখনো উল্টো পাল্টা দৌড়াদৌড়ি করছে। গুরুদেব বললেন, এই বানরগুলোর দিকে ভালো করে তাকাও, এরা কি কখনো এক জায়গায় স্থির থাকে? অর্জুন বলল, না গুরুজি, এরা এক মুহূর্তও থেমে থাকে না, বারবার দৌড়াচ্ছে, লাফাচ্ছে, কখনো ফল খাচ্ছে, কখনো ঝগড়া করছে। গুরুদেব মৃদু হাসলেন এবং বললেন, আমাদের মনও ঠিক এই বানরগুলোর মতো, এটি কখনো স্থির থাকে না, কখনো অতীতের কথা ভাবে, কখনো ভবিষ্যতের চিন্তায় ডুবে যায়, কখনো অহেতুক ভয় করে, কখনো অপ্রয়োজনীয় চিন্তা করতে থাকে। এক মুহূর্তেও এটি স্থির হতে চায় না, তাই একে বানর মন বলা হয়। অর্জুন গভীরভাবে ভাবতে লাগলো। গুরুদেব আবার বললেন, একটি বন্য বানরকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে কি করবে? অর্জুন কিছুক্ষণ চিন্তা করলো এবং বলল, আমি তাকে খাবার দিয়ে বসে আনার চেষ্টা করব, অথবা ধীরে ধীরে প্রশিক্ষণ দেব। গুরুদেব মাথা নেড়ে বললেন, ঠিক তাই, মনকে নিয়ন্ত্রণ করাও একই রকম। তুমি যদি একে জোর করে থামাতে চাও, তাহলে এটি আরও বেশি চঞ্চল হবে, কিন্তু যদি তুমি এটিকে ধীরে ধীরে প্রশিক্ষণ দাও, তাহলে এটি ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। অর্জুন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু গুরুজি, আমি কিভাবে আমার মনকে প্রশিক্ষণ দেব? গুরুদেব বললেন, মনকে প্রশিক্ষণ দিতে হলে তাকে একটি নির্দিষ্ট কাজে ব্যস্ত রাখতে হবে, যেমন শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দেওয়া, ধ্যান করা, কোনো লক্ষ্য নির্ধারণ করা এবং সেটার প্রতি একাগ্র হওয়া। ঠিক যেমন বানরকে ধীরে ধীরে প্রশিক্ষিত করা হয়, তেমনি মনকেও ধীরে ধীরে শান্ত করতে হয়। অর্জুন ধীরে ধীরে বুঝতে পারছিল। সে বলল, তার মানে যদি আমি প্রতিদিন নির্দিষ্ট সময় ধ্যান করি এবং আমার মনকে একটি স্থির বিষয়ের উপরে নিবদ্ধ রাখি, তাহলে ধীরে ধীরে এটি শান্ত হতে শুরু করবে। গুরুদেব খুশি হয়ে বললেন, ঠিক তাই শিষ্য, তুমি এখন আসল শিক্ষা বুঝতে শুরু করছো। অর্জুন আজ আরেকটি বড় শিক্ষা পেল। আমাদের মনকে জোর করে শান্ত করা যায় না, বরং ধৈর্য ও অনুশীলনের মাধ্যমে
ধীরে ধীরে প্রশিক্ষণ দিলে এটি স্বাভাবিকভাবেই স্থির হয়ে যায়। গুরুদেবের বানর মন তত্ত্ব অর্জুনের মধ্যে গভীর প্রভাব ফেলেছিল। সে বুঝতে পারছিল মনকে নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে এবং একে প্রশিক্ষিত করতে হবে। কিন্তু সে এখনও পুরোপুরি আত্মবিশ্বাসী ছিল না। তাই একদিন সে গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুজি, আমি বুঝতে পারছি যে মনকে প্রশিক্ষণ দিতে হবে, কিন্তু আমার মন খুব দ্রুত অস্থির হয়ে পড়ে। আমি কিভাবে এটিকে ধৈর্যের সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারবো? গুরুদেব মৃদু হেসে বললেন, তুমি সত্যিই মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে চাও? অর্জুন দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ গুরুজি, আমি মন থেকে এটি শিখতে চাই। গুরুদেব বললেন, তাহলে আমি তোমাকে একটি পরীক্ষা দেব। যদি তুমি সফল হও তবে তুমি বুঝতে পারবে ধৈর্যের আসল শক্তি। গুরুদেব অর্জুনকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। পাহাড়টি আশ্রমের কাছেই ছিল, তবে চূড়ায় ওঠা সহজ ছিল না। সেখানে বসার জন্য একটি সমতল জায়গা ছিল, যেখান থেকে চারপাশের প্রকৃতি খুব সুন্দর দেখা যেত। গুরুদেব বললেন, তুমি এখানেই বসবে এবং সূর্যাস্ত পর্যন্ত ধ্যান করবে। তবে শর্ত একটাই, তুমি যদি ধ্যান করতে করতে তোমার মন অন্য কোনো দিকে চলে যায়, তাহলে সাথে সাথেই নিচে ফিরে আসবে। কোনো অজুহাত দেওয়া চলবে না। অর্জুন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, গুরুজি, আমি নিশ্চয়ই সফল হব। গুরুদেব হেসে বললেন, দেখা যাক। অর্জুন চুপচাপ বসে ধ্যান শুরু করলো। প্রথম কয়েক মিনিট সে খুব ভালোভাবে মনোযোগ ধরে রাখল। তার মন শান্ত ছিল। সে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে নানা চিন্তা আসতে শুরু করলো। আমি যদি ব্যর্থ হই তাহলে গুরুজিকে আমাকে শাস্তি দেবেন। আমি এতক্ষণে এখানে বসে আছি, গুরুজি এখন কি করছেন? বাকি শিষ্যরা নিশ্চয়ই আশ্রমে গল্প করছে। আমি কেন এখানে বসে আছি? সে চেষ্টা করলো মনোযোগ ফিরে আনতে, কিন্তু যতই চেষ্টা করছিল ততই তার মন অস্থির হয়ে যাচ্ছিল। এক সময় সে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো এবং আশ্রমে ফিরে এলো। গুরুদেব তখনও অপেক্ষা করছিলেন। তিনি অর্জুনকে দেখে হেসে বললেন, তুমি ফিরে এলে কেন? অর্জুন মাথা নিচু করে বলল, গুরুজি, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মন শান্ত থাকলো না। বারবার বিভিন্ন চিন্তা আসছিল। আমি সফল হতে পারিনি। গুরুদেব বললেন, এই তো তুমি নিজেই তোমার উত্তর পেয়ে গেছো। মনকে শান্ত করা এত সহজ নয়। এটি ধৈর্য ও অনুশীলন ছাড়া সম্ভব নয়। তুমি একদিনেই মনে স্থিরতা আনতে পারবে না। প্রতিদিন অনুশীলন করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই একদিন তুমি সফল হবে। অর্জুন ধীরে ধীরে বুঝতে পারল যে মনকে নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্যের বিকল্প নেই। এটি কোনো জাদু নয়, বরং এটি ধাপে ধাপে অনুশীলনের ফল। অর্জুন ধৈর্যের পরীক্ষায় ব্যর্থ হলেও সে হতাশ হয়নি। সে বুঝতে পারছিল গুরুদেব তাকে ধাপে ধাপে শেখাচ্ছেন। তবে তার মনে এখনও একটি প্রশ্ন ছিল, আমি প্রতিদিন ধ্যান করার চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণ পরেই আমার মন অন্যদিকে চলে যায়। আমি কিভাবে এটিকে স্থির করব? পরদিন সকালে অর্জুন গুরুদেবের কাছে গিয়ে তার প্রশ্ন করল। গুরুদেব হেসে বললেন, তুমি কি সত্যি জানতে চাও কিভাবে মনকে শান্ত করতে হয়? অর্জুন দৃঢ়ভাবে বলল, হ্যাঁ গুরুজি, আমি সত্যি শিখতে চাই। গুরুদেব বললেন, তাহলে আজ তুমি আমার সঙ্গে নদীর কাছে চলো। গুরুদেব ও অর্জুন ধীরে ধীরে নদীর ধারে গিয়ে বসলেন। নদীর জল শান্তভাবে বইছিল। কিছুক্ষণ দুজনে চুপ করে রইলেন। এরপর গুরুদেব বললেন, অর্জুন, এই নদীর দিকে তাকাও। তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বলল, আমি দেখছি নদীর জল অবিরাম প্রবাহিত হচ্ছে। কখনো এটি পাথরের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, কখনো বাঁকা পথে বইছে, কখনো ঝর্ণার মতো পড়ছে, আবার কখনো গভীর হয়ে যাচ্ছে, কিন্তু এটি কখনোই থেমে থাকছে না। গুরুদেব বললেন, ঠিক তাই। এখন আমাকে বলো, নদী যদি বাধার সম্মুখীন হয়, যেমন একটি বড় পাথর, তবে এটি কি করে? অর্জুন কিছুক্ষণ ভেবে বলল, নদী কখনো থেমে যায় না। এটি হয়তো পথ বদলায়, অথবা ধীরে ধীরে পাথরটিকে ক্ষয় করে নিজের পথ তৈরি করে। গুরুদেব মৃদু হেসে বললেন, এই নদী থেকে তোমার মনের শিক্ষা নিতে হবে। যখন তুমি ধ্যান করতে বসবে, তখন নানা চিন্তা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু যদি তুমি নদীর মতো চলতে থাকো, চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ না করে তাদের প্রবাহিত হতে দাও, তাহলে একসময় তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। অর্জুন গভীরভাবে ভাবতে লাগলো। গুরুদেব আবার বললেন, অনেকেই ভাবে ধ্যান মানেই চিন্তাগুলোকে জোর করে থামিয়ে দেওয়া, কিন্তু এটি ঠিক নয়। তোমার কাজ হলো চিন্তাগুলোকে আসতে দেওয়া, তাদের সঙ্গে লড়াই না করা, বরং নদীর মতো প্রবাহিত হতে দেওয়া। যখন তুমি প্রতিদিন ধ্যান করবে এবং ধৈর্য ধরবে, তখন একসময় তোমার মন আপনা আপনি স্থির হয়ে যাবে। অর্জুন এবার সত্যি বুঝতে পারল। এতদিন সে মনে করেছিল ধ্যান মানে সমস্ত চিন্তা থামিয়ে দেওয়া, কিন্তু আজ সে উপলব্ধি করল মনকে জোর করে থামানো যায় না,
বরং চিন্তাগুলির প্রতি নিরপেক্ষ হয়ে গেলে এবং তাদের স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দিলে মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। সে গুরুদেবকে প্রণাম করে বলল, গুরুজি, আজ আমি সত্যিকারের শিক্ষা পেলাম। আমি আর কখনো আমার মনের সঙ্গে যুদ্ধ করব না, বরং এটি ধীরে ধীরে প্রশিক্ষিত করব, ঠিক নদীর মতো। গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন, আজ তুমি সত্যি শিখেছ অর্জুন, এবার তোমার ধ্যান নতুন মাত্রায় উন্নীত হবে। নদীর প্রবাহের শিক্ষা অর্জুনের মনকে অনেকটা স্থির করেছিল। সে বুঝতে পেরেছিল মনের সঙ্গে যুদ্ধ না করে ধৈর্যের সঙ্গে একে প্রবাহিত হতে দিতে হয়। কিন্তু তার মনে একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আমি কিভাবে ধ্যানের গভীরে প্রবেশ করব? কিভাবে সম্পূর্ণভাবে মনকে একাগ্র করব? গুরুদেব তার প্রশ্ন শুনে মৃদু হেসে বললেন, আজ আমি তোমাকে একটি গোপন কৌশল শেখাবো, যা তোমাকে গভীর ধ্যানে নিয়ে যেতে সাহায্য করবে। চলো আশ্রমের নির্জন ধ্যান গৃহে যাই। ধ্যান গৃহে প্রবেশ করার পর গুরুদেব অর্জুনকে শান্তভাবে বসতে বললেন। তারপর বললেন, তুমি কি জানো আমাদের মন কখন সবচেয়ে বেশি অস্থির হয়? অর্জুন কিছুক্ষণ চিন্তা করে বলল, যখন আমরা দুশ্চিন্তাগ্রস্ত থাকি, ভীত থাকি বা অতীত ভবিষ্যতের চিন্তায় ডুবে যাই। গুরুদেব বললেন, ঠিক তাই। আর তুমি কি লক্ষ্য করেছ, যখন মন অস্থির হয় তখন আমাদের শ্বাসও অনিয়মিত হয়ে যায়? অর্জুন এবার গভীরভাবে ভাবতে লাগলো। সে বুঝতে পারল, যখন সে রেগে যায়, ভয় পায় বা দুশ্চিন্তা করে, তখন তার শ্বাস ছোট ও দ্রুত হয়ে যায়। গুরুদেব বললেন, মন ও শ্বাস একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। যদি মন অস্থির হয় তাহলে শ্বাসও অস্থির হয়ে ওঠে, কিন্তু যদি তুমি শ্বাসকে ধীরে ধীরে শান্ত করো তাহলে তোমার মনও স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যাবে। তাই ধ্যানের গভীরে যেতে হলে শ্বাসের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। গুরুদেব অর্জুনকে বললেন, এবার তুমি চোখ বন্ধ করো এবং নিজের শ্বাসের দিকে মনোযোগ দাও। কোনো চিন্তা আসলে সেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না, শুধু শ্বাস নেওয়া ও ছাড়ার অনুভূতিটাকে বোঝার চেষ্টা করো। অর্জুন চোখ বন্ধ করলো এবং ধীরে ধীরে নিজের শ্বাসের দিকে মনোযোগ দিতে লাগলো। প্রথম দিকে তার মন ছটফট করছিল, নানা চিন্তা আসছিল। আমি কি ঠিক মতো করছি? এটা কতক্ষণ চলবে? আমার মন শান্ত হচ্ছে না। কিন্তু সে গুরুদেবের কথা মনে করল, নদীর মতো হও। তাই সে চিন্তাগুলোর সঙ্গে লড়াই না করে শুধু নিজের শ্বাস নেওয়া ও ছাড়ার উপর মনোযোগ দিল। কিছুক্ষণ পরেই সে অনুভব করলো তার মন স্বাভাবিকভাবেই ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। গুরুদেব বললেন, এই হলো গভীর ধ্যানের প্রথম ধাপ। প্রতিদিন যদি তুমি শ্বাসের প্রতি মনোযোগ দাও এবং চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ না করো, তাহলে ধীরে ধীরে তোমার মন গভীর প্রশান্তির দিকে যেতে থাকবে। অর্জুন এবার সত্যিকার অর্থে অনুভব করলো, আমার মনকে জোর করে নিয়ন্ত্রণ করতে হবে না। আমি যদি শুধু নিজের শ্বাসের দিকে মনোযোগ দিই তাহলে ধীরে ধীরে মন নিজেই স্থির হয়ে যাবে। সে গুরুদেবের পায়ের কাছে বসে বলল, গুরুজি, আমি সত্যি উপলব্ধি করলাম এতদিন আমি ভুল করছিলাম। আমি চিন্তাগুলোর সঙ্গে লড়াই করছিলাম, কিন্তু এখন বুঝলাম শুধু শ্বাসের প্রতি মনোযোগ দিলেই মন ধীরে ধীরে স্থির হয়ে যাবে। গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন, এবার তুমি ধ্যানের প্রকৃত পথ পেয়ে গেছো অর্জুন। এখন নিয়মিত অনুশীলন করো, আর একদিন তুমি সম্পূর্ণরূপে মনের নিয়ন্ত্রণ অর্জন করতে পারবে। অর্জুন এখন ধ্যানের সত্যিকারের অর্থ বুঝতে শুরু করেছে। সে শিখেছে কিভাবে ধৈর্যের সঙ্গে মনকে প্রশিক্ষিত করতে হয়, কিভাবে চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ না করে তাদের প্রবাহিত হতে দিতে হয়, এবং কিভাবে শ্বাসের প্রতি মনোযোগ রেখে ধ্যানের গভীরে প্রবেশ করতে হয়। কিন্তু একদিন তার মনে আরেকটি প্রশ্ন জাগলো, আমি যদি মনের নিয়ন্ত্রণ শিখতে পারি তাহলে কিভাবে নিশ্চিত হব যে আমি সত্যিই সফল হয়েছি? সে গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুজি, আমি এখনো প্রতিদিন ধ্যান করি। আমার মন আগের চেয়ে অনেক শান্ত, কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমি সত্যি আমার মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পেরেছি? গুরুদেব মৃদু হেসে বললেন, তুমি কি আত্মজয়ের চূড়ান্ত স্তরে পৌঁছাতে চাও? অর্জুন দৃঢ়ভাবে বলল, হ্যাঁ গুরুজি, আমি সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণ শিখতে চাই। গুরুদেব বললেন, তাহলে আমি তোমাকে একটি শেষ পরীক্ষা দেব। পরের দিন গুরুদেব অর্জুনকে আশ্রমের এক নির্জন স্থানে বসিয়ে বললেন, তুমি এখানে ধ্যান করবে, কিন্তু আজ আমি তোমার ধৈর্যের পরীক্ষা নেব। আমি যাই করি তুমি যেন রাগ না করো, বিরক্ত না হও, শুধু ধ্যানের মধ্যেই থাকো। অর্জুন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, গুরুজি, আমি অবশ্যই সফল হব। গুরুদেব মৃদু হাসলেন এবং ধীরে ধীরে তার পরীক্ষা শুরু করলেন। প্রথমে তিনি অর্জুনের পাশে বসে হালকা কাশি দিলেন, শব্দ করলেন। অর্জুন কিছুটা বিরক্ত হলো, কিন্তু সে ধ্যান চালিয়ে গেল। তারপর গুরুদেব ধীরে ধীরে আরও কৌশল অবলম্বন করলেন। কখনো অর্জুনের কাঁধে আলতো ধাক্কা দিলেন,
কখনো মাটিতে শব্দ করে পা ঠুকলেন। অর্জুন বুঝতে পারল এটা তার মনোসংযোগ ভাঙ্গার জন্য করা হচ্ছে। সে আরও গভীর ধ্যানে ডুবে গেল। কিন্তু গুরুদেব এবার অন্য কৌশল নিলেন। তিনি অর্জুনের উপর জল ছিটিয়ে দিলেন, তারপর তার পাশে বসে খাবার খাওয়া শুরু করলেন এবং উচ্চস্বরে চিবুতে লাগলেন। এবার অর্জুনের মন অস্থির হতে শুরু করলো। এটা গুরুজি কি করছেন? আমি তো ধ্যান করছি। কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল এবং মনে মনে বলল, এই বিরক্তি আমার মন থেকে আসছে, গুরুজির আচরণ নয়, আমাকে শান্ত থাকতে হবে। গুরুদেব এবার আরও কঠিন পরীক্ষা নিলেন। তিনি অর্জুনকে কিছু কঠোর কথা বলতে শুরু করলেন, যেন তার আত্মসম্মানকে আঘাত করা হয়। তিনি বললেন, অর্জুন, তুমি এখনও মন নিয়ন্ত্রণ শিখতে পারোনি, তুমি এখনও ক্রোধ থেকে মুক্ত হওনি, তুমি কখনোই সফল হতে পারবে না। এই কথা শুনে অর্জুনের ভেতরে ক্ষোভের ঝড় উঠতে লাগলো। তার অহংকার বলছিল, আমি এতদিন ধরে কঠোর পরিশ্রম করছি, গুরুজি কেন এমন বলছেন? কিন্তু হঠাৎ সে উপলব্ধি করল, গুরুজি আমাকে পরীক্ষা করছেন। যদি আমি রেগে যাই তবে আমি প্রমাণ করব যে আমি সত্যিই মনের নিয়ন্ত্রণ অর্জন করিনি। সে গভীর শ্বাস নিল, নিজের চিন্তাগুলোকে প্রবাহিত হতে দিল এবং শান্ত রইল। কিছুক্ষণ পর গুরুদেব হাসলেন এবং বললেন, অভিনন্দন অর্জুন, তুমি আত্মজয়ের চূড়ান্ত স্তরে পৌঁছেছ। আজ তুমি সত্যিই তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছ। অর্জুন এবার সত্যিই বুঝতে পারল, মন নিয়ন্ত্রণ মানে শুধু ধ্যান করা নয়, বরং প্রতিদিনের জীবনে ধৈর্য ও স্থিরতা ধরে রাখা। যখন কেউ তোমাকে রাগানোর চেষ্টা করবে, তখন যদি তুমি শান্ত থাকতে পারো, সেটাই সত্যিকারের আত্মনিয়ন্ত্রণ। মন কখনোই সম্পূর্ণভাবে চিন্তাহীন হবে না, তবে তুমি যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারো, তাহলেই তুমি সফল। অর্জুন গুরুদেবের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, গুরুজি, আপনি আমাকে সত্যিকারের মুক্তির পথ দেখিয়েছেন। এখন আমি জানি মনের আসল শক্তি কী। গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন, তুমি এখন নিজের মনকে জয় করেছ, আর যে নিজের মনকে জয় করতে পারে সেই আসল বিজয়ী। এই শিক্ষার পর অর্জুন শুধু ধ্যানের মধ্যেই নয়, বরং প্রতিদিনের জীবনে ধৈর্য, স্থিরতা ও আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করতে লাগলো। সে বুঝতে পেরেছিল, মনকে প্রশিক্ষণ দেওয়া যায় যদি আমরা ধৈর্য ও অনুশীলনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করি। রাগ, হতাশা বা ভয় আসবে, কিন্তু আমাদের দায়িত্ব হলো সেগুলোর প্রতি সঠিক প্রতিক্রিয়া দেওয়া। সত্যিকারের শক্তিশালী মানুষ সেই যে নিজের মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এভাবেই অর্জুন একদিন প্রকৃত জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছালো। আর গুরুদেব শান্ত মনে হাসলেন, আমার শিষ্য সত্যিকারের জ্ঞান অর্জন করেছে।